প্রাকৃতিক দুর্যোগ যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না আমাদের। মাত্র 3 দিন আগেই দেশের উপকূলকে একদম নাড়িয়ে দিয়েছিল প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রিমাল। এর ক্ষত শুকাতে না শুকাতেই দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা এখন ডুবতে বসেছে। ঠিক এই অবস্থায় হঠাৎ কেন বন্যা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, এই বিষয়টা নিয়ে আজকের আমাদের এই আয়োজন। দর্শক, আমাদের সাথে আজ এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আছেন আমাদের জলবায়ু বিষয়ক রিপোর্টার কিফায়েত শাকিল, আর আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। শাকিল, আমরা তো যেটা আমি বলছিলাম শুরুতেই যে প্রাকৃতিক দুর্যোগ আসলে আমাদের পিছু ছাড়ছে না, যেটা কিছুদিন আগে মাত্র 3 দিন হলো না, এখনো কয়েক লাখ মানুষ পানিবন্দী, সেই ক্ষত কিন্তু শুকায়নি। এর মধ্যেই বন্যা নিয়ে আমাদের আবার দুশ্চিন্তা দেখা দিয়েছে। এটা আসলে কেন? এটার সাথে অবশ্য এটাকে ঘূর্ণিঝড় থেকে আলাদাভাবে দেখার সুযোগ নেই, কারণ এটি ঘূর্ণিঝড়েরই প্রভাব। এই ঘূর্ণিঝড়টি এত বেশি মেঘমালা নিয়ে এসেছিল যে এটি পুরো বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করে সবশেষ গিয়ে আমাদের সিলেটের সেখানে গিয়ে সিলেট বিভাগীয় এলাকায় গিয়ে মূলত এটি শেষ হয়েছে। তো ফলে এর যে বৃষ্টিপাত এর কারণে সেটি কিন্তু সিলেটে চলে গিয়েছে এবং সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। এটাই মূলত বন্যার সৃষ্টি করেছে। পাশাপাশি যেহেতু সিলেটে এবং সিলেট থেকে উপরের অংশে আর একটু সামনে যে ভারতের মেঘালয় রাজ্য সেখানেও ব্যাপক বৃষ্টি হয়েছে। এই সব মিলিয়ে মূলত বন্যাটি তৈরি হয়েছে, যেহেতু উজানের পানিটি এখান দিয়ে নামে। তো এটাকে আসলে ঘূর্ণিঝড় রেমালের অংশ হিসাবে ধরা যেতে পারে। স্বাভাবিকভাবে আমাদের সিলেটে প্রায় প্রতি বছরই উত্তর পূর্বাঞ্চলে আমরা দেখি যে বৃষ্টি হয়ে থাকে, বন্যা হয়ে থাকে। ওই বন্যার সাথে এই বন্যাটার একটু তফাৎ বলা যেতে পারে। এখন আজকে হচ্ছে যে আমরা দেখেছি যে এই বন্যাটা একটু বেশি খারাপ অবস্থায় আজকে রয়েছে। আমরা তো দেখলাম যে সুরমা কুশিয়ারার পানি ইতিমধ্যেই বিপদ সীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি ওই এলাকার মানুষগুলো, আমরা গণমাধ্যমগুলোতে দেখছি, ওই এলাকার মানুষরা ঘর বাড়ি ছেড়েছেন। তাহলে এটা কি আমরা স্বাভাবিক বন্যা মনে করব বা স্বাভাবিক বৃষ্টিপাতের কোনো প্রভাব মনে করব, নাকি না আমাদের ভয়ের কোনো কারণ আছে? স্বাভাবিক বৃষ্টিপাতের প্রভাব যদি বলতে হয় আমাকে একটু পেছন থেকে আসা দরকার। আগে বলি যে বন্যার কি অবস্থা, এই তথ্যটা যদি আপনাকে জানাই যে আমাদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তারা যেমনটি বলছে যে এই বন্যাটি মূলত আরও 24 ঘন্টা এটি বাড়তির দিকে বাড়বে। তারপরে এটি কমতে পারে আস্তে আস্তে। এই বন্যাটি চলে যাওয়ার একটি, মানে এটি স্বল্পমেয়াদী বন্যা, এটি চলে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো এই জায়গা থেকে এটিকে খুব বেশি প্রলয়ঙ্কারী বন্যা বলা যাচ্ছে না, কিন্তু যেটি বললাম আমি, এটি ঘূর্ণিঝড়ের পরবর্তী প্রভাব হিসেবে এটাকে বলা যেতে পারে। না, আমাদের আশঙ্কার জায়গা কিন্তু এখানে। আপনি জানেন যে 2023 সালে, দুঃখিত 2022 সালে যে বন্যা, সেটা কিন্তু এটার চিত্র মনে পড়লে বা চোখের সামনে ভেসে উঠলে এখনো গা শিহরে ওঠে। তা সুতরাং এ কারণেই কিন্তু আমাদের এটাকে গুরুত্ব না দেওয়ার কোনো কারণ নেই। জি, আমি সেখানে আসছিলাম, অবশ্যই আমরা বলবো। আমি যদি আগে আপনাকে একটু দেখাই যে কোথাকার এখন কি অবস্থা আছে। আসলে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজকে সকালের যেই অবস্থা থেকে তারা যেটি বলেছে যে আজকে সকাল পর্যন্ত 4টি পয়েন্টে বিপদসীমার উপরে পানি অবস্থান করছে। আপনি যদি দেখেন এই 4টি পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে অবস্থান করছে। এগুলো হচ্ছে যে এটি অমলশীদ পয়েন্ট, এখানে সবচেয়ে বেশি আমি আমার হাতের কাগজে অমলশীদ পয়েন্টে বিপদসীমার 202 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এটি অমলশীদ। তারপরে হচ্ছে দ্বিতীয় অবস্থান যদি বলি, সেটি হচ্ছে যে কানাইঘাট পয়েন্ট। এই কানাইঘাট পয়েন্টের কানাইঘাট পয়েন্টেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিপদসীমার 166 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল আজকে সকাল 9টায়। তারপরে হচ্ছে কাছাকাছি রয়েছে সারিঘাটে। এটি সারিঘাটের আমরা যেটি সারিঘাটেও কিন্তু পানি হচ্ছে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া শ্যাওলা নদী, এটি হচ্ছে যে শ্যাওলা নদীর সুরমা পয়েন্ট, এখানেও কিন্তু শ্যাওলা নদীর কুশিয়ারা পয়েন্টেও কিন্তু 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই বিপদসীমার। যেটি লাল, এটি হচ্ছে সবচেয়ে মানে ডেঞ্জার লেভেল, এবং এটি হচ্ছে যে ফ্ল্যাট, শুধুমাত্র ফ্ল্যাট।
তো এই জায়গা থেকে যদি বলি যে এই 4টা জায়গা, এটার কিন্তু পানিটা নেমে আসে কোন পথে, যে মেঘনা বেসিন বলা হয় এটাকে, মেঘনা দিয়ে নেমে আসে। তো এর কারণে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী 24 ঘন্টার জন্য যেই পূর্বাভাস দিয়েছে, সেখানে তারা বলেছে যে ব্রহ্মপুত্র, যমুনা, এই 2টা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 48 ঘন্টা এটা অব্যাহত থাকবে। আর তারা যেটি এখানে বলেছে যে গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী 48 ঘন্টা অব্যাহত থাকবে। তো এখান থেকে যেটি বলা হয়েছে যে দেশের উত্তর পূর্বাঞ্চল, অর্থাৎ যে অঞ্চলের কথা আমরা বলছিলাম, হ্যাঁ সিলেট সুনামগঞ্জ, উত্তর পূর্বাঞ্চলের পানি বৃদ্ধি পাচ্ছে এখনও, যেটা আগামী 48 ঘন্টা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ আজকে 24 ঘন্টার অর্ধেক অলরেডি চলে গিয়েছে, 12 ঘন্টার মতো চলে গিয়েছে এই পূর্বাভাসের পরে। তারা প্রতিদিন সকাল 9টায় মূলত পূর্বাভাসটা দিয়ে থাকে। তার মানে আমরা বলতে পারি যে যাদের বাড়ি ঘরে পানি ঢুকেছে তাদেরকে আমরা তো আশ্বস্ত করতে পারি যে আগামী হয়তোবা 24 ঘন্টা পরে গিয়ে পানি নামা শুরু হবে। 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে বৃদ্ধিটা, তবে আগামী 24 ঘন্টাও এটি বৃদ্ধি পেতে পারে। সিলেট জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে, আজকে দিনটাতে অবনতি হওয়ার কথা ছিল, তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উন্নতি হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের এই অঞ্চলটিতে, যেটি আমি বলছিলাম যে এই উত্তর পূর্বাঞ্চলের এই অঞ্চলটির পানির বড় উৎস হচ্ছে এই যে শিলং, মানে মেঘালয় হচ্ছে যে বড় অংশ। আর এই মেঘালয়ের একটি এই বৃষ্টির বা এই পানির অন্যতম কারণ হচ্ছে যে এটি যেহেতু পাহাড়ি এলাকা, বঙ্গোপসাগর থেকে যেই সিস্টেমটি আসে, মেঘমালা নিয়ে আসে, এখানে এসে সেটি আসলে ঝরে যায়। এই কারণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতও কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে। সেখান থেকে আমরা দেখেছি যে চেরাপুঞ্জিতে আজকে 634 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং জাফলংয়ে, সিলেটে আজকে 355 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গতকালকে আর কি, আজকে সকাল 9টা পর্যন্ত। এটির হিসাবে যদি আমরা বলি বা অন্য সব কিছু মিলে আমরা দেখেছি যে এই অঞ্চলে বাংলাদেশের অভ্যন্তরে 700 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এবং ভারতের অভ্যন্তরে, যেখান থেকে আমাদের উজান দিয়ে পানি নেমে আসে, সেখানে বৃষ্টি হয়েছে প্রায় 900 মিলিমিটার প্লাস। তো সেই হিসাবে আমাদের বিগত অভিজ্ঞতা যেটি বলে আসলে এখানে বন্যা পরিস্থিতি হওয়ার কথা ছিল না। মানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আপনারা যদি পিছনের অভিজ্ঞতাগুলোর সাথে এটার আজকের অভিজ্ঞতাটা মিলান, সেটার সাথে তুলনামূলক বিশ্লেষণ করলে এখন কি এই পরিস্থিতি হওয়ার কথা? না, আপনি 2022 সালের সাথে তুলনা করছিলেন। 2022 সালে আমরা দেখেছি যে ওই অঞ্চলে, বা অর্থাৎ এই যে মেঘনা বেসিন যেটা বা উত্তর পূর্বাঞ্চল যে অঞ্চল, এখানে বৃষ্টি তখন হয়েছিল যেটা প্রায় 1800 মিলিমিটার বৃষ্টি হয়েছে, দুঃখিত 1283 মিলিমিটার বৃষ্টি হয়েছিল মাত্র 20 দিনে, যেটি বন্যার কারণ। অথচ সেটা ওখানকার স্বাভাবিক হচ্ছে যে 800 মিলিমিটার পর্যন্ত এর আগে উঠেছিল। আর মে মাসের বৃষ্টিপাত সেটি ছিল জুনে। আরেকটি বিষয় আছে যে এই বন্যাটা কিন্তু একটু অস্বাভাবিক, একটু আগে চলে আসছে। সাধারণত জুন জুলাইতে সিলেট অঞ্চলে বন্যা হয়ে থাকে, এটা আমরা জানি, বা এটা একটা ধরে রাখা হয়, কিন্তু এবারের বন্যাটা অনেক আগে হয়েছে। তো এখন আমরা যেটা দেখেছি যে মে মাসের মূলত এখানকার গড় বৃষ্টিপাত হচ্ছে সিলেটে 578 মিলিমিটার, আর সুনামগঞ্জে, যেহেতু দুটারই পানি একই পথে নেমে আসে, সুনামগঞ্জে হচ্ছে 600 মিলিমিটার বৃষ্টি হয়ে থাকে মে মাসে। এখন পর্যন্ত সিলেটে এখানে বৃষ্টি হয়েছে, সিলেটে হয়েছে 579 মিলিমিটার, আর সুনামগঞ্জে হয়েছে 571 মিলিমিটার। তার মানে তার যে গড়, তার চেয়ে কিন্তু বৃষ্টি কম হয়েছে। এবং যদি বলি যে গত 2-3 দিনের কথা বলি, গত 2-3 দিনেও যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, অতিমাত্রায় বৃষ্টি হয়েছে তেমন না। গত 3 দিনের মধ্যে আমরা 27 তারিখ যেহেতু আসলে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে, আপনি জানেন যে ঘূর্ণিঝড় রেমালের কারণে, সেদিন এই সিলেট 27 তারিখের শেষের দিকে মূলত এটি সিলেট পর্যন্ত পৌঁছেছে। তো সিলেটে আমি দেখেছি যে 187 মিলিমিটার বৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, এবং সুনামগঞ্জে হয়েছে 253 মিলিমিটার বৃষ্টি। এবং গতকাল এবং গত পরশু এই 2 দিনেও এটি 100-র নিচে ছিল, 100 মিলিমিটারের নিচে প্রতিদিনে। যেমন সিলেটে ছিল গত পরশু 82 মিলিমিটার, সুনামগঞ্জে ছিল 48 মিলিমিটার, গতকালকে 44 মিলিমিটার সিলেটে ছিল,
সুনামগঞ্জে হচ্ছে 39 মিলিমিটার। এটাকে খুব বেশি বড় বৃষ্টিপাত বলা যায় না, বৃষ্টি হয়েছে কিন্তু তবে এটাকে বড় বলা যায় না। তারপরেও যে এটা আসলে অবাক করার মতো না যে এত কম বৃষ্টিপাতেও এই অবস্থা কেন সিলেটের? এটি আসলে খুবই একটি আলোচনার বিষয় বা এটিকে ভাবনার বিষয়। আমি যেটা বলেছি যে অন্যান্য সময় আমরা বলি যে পাহাড়ি ঢলের কারণে হয়ে থাকে, পাহাড় থেকেও যে মানে ভারত থেকে যে খুব বড় ধরনের বৃষ্টি আসছে তা না। হ্যাঁ, 634 মিলিমিটার এটা ছোট বলা যায় না, কিন্তু অতিরিক্ত বড় বলাও যায় না। তো সেখানে আমরা একটি বিষয় কিন্তু আপনার মনে আছে হয়তো বা 2022 সালে যখন বন্যা হয়েছিল তখন আলোচনায় এসেছিল দখল দূষণের বিষয়টি, বা হাওরের সেই অলওয়েদার সড়ক অনেকবার আলোচনায় এসেছে। এবারও কি এটা নতুন করে আলোচনায় আসার বিষয় কিনা আসলে এটা ভাবনার বিষয়। কারণ বৃষ্টিপাত খুব খুব বেশি অস্বাভাবিক না হলেও কেন বন্যা তৈরি হচ্ছে এটিকে অবশ্যই ভাবনায় আনার মনে হয় প্রয়োজন আছে। এটা অবশ্যই যেরকম ভাবনায় আনার প্রয়োজন আছে, একই সাথে আমাদের উল্লেখ করতে হবে এবং এটাও আমাদের দেখতে হবে যে আসলে যে কোনো দুর্যোগ আসার আগেই কিন্তু অথবা যে কোনো দুর্যোগ যখন ঘোষণা হয় ঠিক সেই সময় প্রস্তুতির কথা আমাদের মাথায় আসে। কিন্তু এবার কি মনে হচ্ছে না যেহেতু এটাকে আগাম জানান দিচ্ছে বৃষ্টি, এই কারণে আমাদের বন্যা নিয়ে যে প্রস্তুতি আসলে কেমন বলে আপনার কাছে মনে হয়? এবার যে বন্যা হবে এই জিনিসটি কিন্তু অনেক আগ থেকেই জানা, যে কারণ হচ্ছে যে এতদিন এল নিনো ছিল, যে আমরা যে অত্যাধিক গরম পেয়েছি এটি এল নিনোর প্রভাব ছিল। তো এল নিনো ফর্মে ছিল, এটি এই মাসের মানে আগামী মাসের মধ্যে কিন্তু লা নিনা ফরমেশনে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো লা নিনা হলে এখানে অনেক বেশি বৃষ্টি হবে, বৃষ্টি হলে বন্যা হবে, এটি ধারণা করা যাচ্ছে। এখন পর্যন্ত ধারণা করে কিন্তু অনেক আগ থেকেই যে আবহাওয়া সংস্থা, যে আমাদের আঞ্চলিক আবহাওয়া সংস্থা, আমাদের জাতীয় আবহাওয়া সংস্থা প্রত্যেকেই কিন্তু ইতোমধ্যে সতর্ক করেছে। এবং এই যে ঘূর্ণিঝড় রিমালের শেষ প্রভাবটা যে সিলেটে গিয়ে শেষ হবে এই জিনিসটাও কিন্তু আমরা ঘূর্ণিঝড়ের অন্তত 3-4 দিন আগ থেকেই পাচ্ছিলাম। আবহাওয়া অধিদপ্তর তারাই বলছিল যে এটি কিন্তু সিলেটের দিকে গিয়ে শেষ হতে পারে, এর শেষ প্রভাবটুকু। অর্থাৎ সিলেটে যে এটি ভারী বৃষ্টিপাত ঘটাবে এটি জানা ছিল। তো কিন্তু প্রস্তুতির জায়গাটুকু আমরা উপকূলে যেমন লক্ষ্য করেছি, সিলেটের অঞ্চলে বা যেখানে বন্যা যেটি বলছিলেন বন্যা হওয়ার শঙ্কা ছিল সেসব এলাকায় খুব বেশি আমরা লক্ষ্য করিনি। আরেকটি জায়গা আমরা দেখেছি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই ফেনী, চট্টগ্রাম, বান্দরবান এই অঞ্চলটা অর্থাৎ ফেনী নদী অববাহিকায় সেখানেও বন্যার একটি পূর্বাভাস বন্যার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল এবং এটি গতকাল সেখানকার পানীয় বিপদসীমার উপরে প্রবাহিত হয়ে বাঁধ উপচে পানি ঢুকেছে বিভিন্ন এলাকায়, আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। তবে সেখানকার পানিটি কিন্তু খুব দ্রুত নেমে যাওয়ার সুযোগ পাওয়ার কারণে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, যেটি সিলেটে এটি হয়নি। এখান থেকেও কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে সিলেটের পানি কোনো কারণে কোথাও আটকে যাচ্ছে, এটি হয়তো ধারণা করা যায়, যদিও এটি অনেক বড় গবেষণার বিষয়, গবেষণা করে প্রমাণ করতে হবে, কিন্তু এটা আমার ধারণা আর কি, দীর্ঘদিনের জলবায়ু সাংবাদিকতা থেকে এই বিষয়টি আমি ধারণা করছি। আসলে এর অনেক দিন ধরে যখন প্রথম সিলেটে আঘাত হানলো ঠিক এই সময়ের পর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা খুব আলোচনার একটা সবসময় আলোচনার মধ্যে ছিল যে কোথাও না কোথাও আটকে যাচ্ছে এই পানিগুলো বেরোনোর সুযোগ পাচ্ছে না। ঠিক এ কারণেই কিন্তু তাদের ওপর যে খড়গোটা, সিলেটবাসীর ওপর যে বন্যার খড়গোটা সেটা কিন্তু তখন আমাদেরকে খুব ভালোভাবে ভোগাইছিল। তা এখনো যদি এই পরিস্থিতি সামনে থাকে তাহলে তো আমাদের জন্য বলা চলে আবার অশনি সংকেত বলা চলে। সিলেটের এই বন্যায় শেষ না, হয়তোবা এখন বন্যাটি আগামীকালকে বা পরশু নেমে যেতে পারে। খুব বড় ধরনের হয়তো ক্ষতি হয়নি এই বন্যায়, কিন্তু এটি বার্তা দিচ্ছে যে আমাদের জন্য আরও সামনে বন্যা আছে এবং যেটি বললাম লা নিনার কারণেও আছে। আরও একটি বিষয় এখানকার জন্য আমাদের শঙ্কার বিষয় আছে, যেটি বলছিলাম কুশিয়ারা নদী অর্থাৎ অমলশীত থেকে উপরের দিকে, এখানে কিন্তু ভারতের অভ্যন্তরে একাধিক বাঁধ রয়েছে।
তো এই বাঁধগুলোতে পানি নিয়ন্ত্রণ করা হয়, তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করে। যখন বেশি বৃষ্টি হচ্ছে তারা অনেক বেশি ছেড়ে দিচ্ছে, যারা যখন আমি যেটি বলছিলাম আবার যে আমি তো বৃষ্টিপাতের আলোকে আমরা বলেছি যে 634 মিলিমিটার বৃষ্টি আমরা আজকে রেকর্ড করেছি। এখন এমনও তো হতে পারে যে তাদের ওখানে আগে থেকে তারা পানি জমিয়ে রেখেছিল, এখন বেশি করে ছেড়ে দিয়েছে। এটার কোনো হিসাব কিন্তু আমাদের জয়েন্ট রিভার কমিশন এখন পর্যন্ত নিতে পারেনি যে কি পরিমাণ পানি তারা ছাড়ছে, কি পরিমাণ পানি তারা আটকে রাখছে। তারপরে এটা একটা ধোঁয়াশা কিন্তু রয়ে গেছে। মানে এখানে শুধু যে আমরা দখলকে দোষারোপ করতে পারি বা অপরিকল্পিত উন্নয়নকে দোষারোপ করব তাও না, এখানে আমাদের যেহেতু আন্তঃসীমান্ত নদী রয়েছে, আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনারও কিছু বিষয় এখানে সম্পৃক্ত রয়েছে। তার মানে শাকিল, আপনি একসাথে আমরা যদি এখন আলোচনা শেষের দিকে এসেছি, আমরা যদি এক মোটে বলতে চাই তাহলে এই সময় এই বন্যাটা আমাদের জন্য মানে বলা চলে কিছুটা আশীর্বাদ হয়ে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। সেই প্রস্তুতির জায়গা থেকে আমরা কোন বিষয়গুলোকে বেশি জোর দেওয়া উচিত? প্রস্তুতির জায়গা থেকে তো বিশেষ করে হচ্ছে যে আমরা এ ব্যাপারটা আসলে খুবই দীর্ঘমেয়াদী প্রসেস। আমি জানি না 2022 সালে ব্যাপক সমালোচনা হয়েছে, ব্যাপক আলোচনা হয়েছে এ নিয়ে। তারপর আসলে এই দীর্ঘমেয়াদী প্রসেসগুলোর কোনো কিছু করা হয়েছিল কিনা আমার মনে আছে যে তখন অনেকগুলো ব্রিজের ব্যাপারে আলোচনা হয়েছে, যেগুলো নদীকে ন্যারো করে দিয়ে ব্রিজগুলো করা হয়েছিল। সেই ব্রিজগুলো যেন আবার চেঞ্জ করা হয়। এখন এটি তো সড়ক নেটওয়ার্কের উপর বড় ধরনের প্রভাব, জানি না এটা নিয়ে কোনো কাজ হয়েছে কিনা। তারপরে হচ্ছে যে যেসব স্থান দিয়ে আসলে পানি আটকে যাচ্ছে, বা কিছু ক্ষেত্রে আমি দেখেছি যে মেঘনা নদীর আমরা দেখি যে অনেক জায়গায় দখল দূষণ হচ্ছে। আরেকটি বিষয় একটু আগে যেটা বলেছি যে আন্তঃসীমান্ত নদী, ভারতের অভ্যন্তরে তারা পানি জমিয়ে রাখে, তারা তাদের প্রয়োজন মতো ছাড়ে। এই ক্ষেত্রে তাদের সাথে একটি নেগোসিয়েশনের বিষয় আছে, তাদের সাথে জলকূটনীতি, এটি নিয়ে আমাদের সবসময় আলোচনা হয়, কিন্তু কেন যেন সমাধান হয়নি। তো জলকূটনীতিটা মনে হয় এখন আবার বাড়াতে হবে, যেহেতু আমাদের জন্য এটি বড় ধরনের শঙ্কার বিষয় ছিল, আছে, এবং আগামীতে যেন না থাকে এই ব্যাপারটা অবশ্যই এখনই যদি উদ্যোগ নেওয়া যায়, হয়তো এই বন্যার পরে দ্বিতীয়বার বন্যা আমাদেরকে বড় ধরনের, হয়তো সিলেট অঞ্চলকে বড় ধরনের প্রভাবে না ফেলতে পারে। আমরা চাই যে আসলে কোনো এলাকায় বন্যায় এভাবে ক্ষতিগ্রস্ত না হোক। এর আগে থেকে আমাদেরকে পর্যাপ্ত মোকাবেলা, অর্থাৎ পর্যাপ্ত প্রস্তুতি, এই বন্যা মোকাবেলার পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হোক, আমরা সেই আশায় প্রকাশ করছি। শাকিল, এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে এর পরের অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।